শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এখন থেকে প্রস্তুতি নিতে পুলিশকে প্রধান উপদেষ্টার নির্দেশ, বাহিনীর উন্নয়নে 5 দফার সিদ্ধান্ত। এখনো গণতন্ত্রের পথে পরিষ্কার দিশা পাওয়া যাচ্ছে না মন্তব্য মির্জা ফখরুলের, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ঐক্য ধরে রাখার আহ্বান। আমরা এখনো আমাদের গণতন্ত্রের যে ফিরে যাওয়া সেই পথ সম্পর্কে আমরা পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি। যুক্তরাষ্ট্রে গোলাপের 9টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান, সালমানের 2375 কোটি টাকা আত্মসাৎ নিয়ে 4 ব্যাংকারকে জিজ্ঞাসাবাদ। নকল প্রসাধনী আর পোশাকের সয়লাভ অভিজাত বিপণী বিতান, পরতে পরতে অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা। রোহিঙ্গা ডাটাবেজ ইসির সঙ্গে ভাগাভাগিতে একমত ইউএনএইচসিআর, ভোটার তালিকায় এখন অন্তর্ভুক্ত হলে দ্রুত শনাক্তের আশাবাদ। গাজায় হামলা কেবল শুরু, নেতানিয়াহুর হুঙ্কার, নিরাপত্তা পরিষদের উত্তেজনা, আগ্রাসন বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। এবং খানিক বাদেই প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলনে নামছেন হামজা চৌধুরী, ভারতের বিপক্ষে দিলেন জয়ের বার্তা। Very confident, very confident. Like I say, he showed me a lot of the clips of what the team's doing and their ideas, and I'm very much looking forward to being a part of them ideas and like I say, helping the team. সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি জাসিকা আবেদিন। এবারে বিস্তারিত। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গেল 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সভায় বিভিন্ন দাবি দেওয়া পর্যালোচনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের কল্যাণে ঝুঁকি ভাতার প্রচলিত সেলিং তুলে নেওয়া, 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনা, 65টি থানার জন্য জমি অধিগ্রহণ সহ 5টি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কাজের ফলাফল মূল্যায়ন করে কর্মক্ষমতা বাড়ানোরও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী জেনারেল প্রধান ওয়াকারুজ্জামান। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। এ সময় সেনাপ্রধান সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরের বিষয়ে তাকে অবহিত করেন আর সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ঐক্য ধরে রাখতে হবে বলে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে মহাসচিব বলেন, মুক্ত পরিবেশ মানুষ ইফতার করলেও গণতন্ত্রের পথে সঠিক দিশা পাওয়া যাচ্ছে না। নির্বাচিত হলে বিএনপি জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বলে জানিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতির জন্য যা প্রয়োজন সবকিছুর সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার করে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অতীতে যেমন আমাদের একটি দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, এখনো সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। নিজের মধ্যেই সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা। আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ঋণের নামে সালমান এফ রহমানের
আইএফআইসি ব্যাংক থেকে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। ২০২৩ সালের ডিসেম্বরে ৫ কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক থেকে প্রায় ২,৩৭৫ কোটি টাকা ঋণ নেন সালমান এফ রহমান। সেসব প্রতিষ্ঠানকে দেখানো হয় ১ বছর আগে প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে, অথচ এসব কোম্পানি নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৭,১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান তার বিরুদ্ধে চলমান। এমন সব অভিযোগ আমলে নিয়ে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, শাহ মোহাম্মদ মঈনুদ্দিন সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের নামে যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট সহ ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ ৬৮ কোটি ৩২ লক্ষ ৭৫ হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে ইসলামিক ব্যাংক থেকে অ্যাসালম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১,০৯২ কোটি টাকা আত্মসাতের মামলায় ২০ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সাদেক খানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ি থানার আলাদা 16টি মামলায় গ্রেফতার দেখানো হয় দীপুমণি, ইনু, মেনন, মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। তারা তো এখন আদালতে এসে বলছে যে আমরা, অনেকে বলছে, সবাই বলছে না, অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া 17 বছরের সাজা অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে নির্বাচনে অংশ নিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে বাবরের আর কোনো বাধা থাকলো না। এদিকে 21শে আগস্ট গ্রেনেড মামলায় খালাসে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল চেয়েছেন রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সেনা সমর্থিত 111 সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরিণতিতে একের পর এক মামলার আসামি করা হয় তাকে। তারই একটি 2007 সালের এই অস্ত্র মামলা। বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগ আনা হয় ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে। দেয়া হয় 17 বছরের কারাদণ্ড। বুধবার এই অস্ত্র মামলায় বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন বাবরের বিরুদ্ধে পুরো বিচার প্রক্রিয়াই ছিল অবৈধ। তাকে আটক করা হলো, তারপরে একটি জিডি মূলে আটক করে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, তখনও পর্যন্ত কোনো মামলাই দায়ের হয় নাই। তিনি বলছেন এটি তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে।
এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এদিকে সকালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে আপিলেও তারেক রহমান, বাবর সহ 49 আসামির খালাসের রায় বহাল থাকবে, আশা আইনজীবীর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। গত 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর অভিজাত বিপণী বিতানে পণ্য বিক্রিতে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। মেড ইন ইউএসএ লেখা থাকলেও বাস্তবে সেসব পণ্য তৈরি হচ্ছে চীনে। আবার আমদানিকারকের সঠিক তথ্য ছাড়াই চলছে ব্যবসা। মেয়াদোত্তীর্ণ প্রসাধনী থেকে শুরু করে আমদানি করা পোশাকের ভুয়া মেমো ব্যবহার, এমন নানা তথ্য উঠে এসেছে ভোক্তা অধিদপ্তরের অভিযানে। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। রাজধানীর স্টান মল্লিকা অভিজাত এই মার্কেটের প্রসাধনীর দোকানগুলোতে অভিযানে ভোক্তা অধিদপ্তর। কোন প্রসাধনীর মোড়কে লেখা মেড ইন ইউএসএ, কিন্তু এটি চীনের তৈরি, আবার নেই আমদানি তথ্য। অভিযানে দেখা যায় বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য, নেই বৈধ কাগজও। এসব কারণে মমতা ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানকে 60,000 টাকা ও সাজগোজ ব্র্যান্ড শপকে 20,000 টাকা জরিমানা করা হয়। স্পষ্ট করে বলেন, ডেট একটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে, তারপর 23 সালে হয়েছে। এটা একটা অপরাধ, মেয়াদোত্তীর্ণ মেয়াদের একটা অপরাধ দেখছেন। নিশ্চয়ই চায়না এরা তো জার্মান একই প্রতিষ্ঠান, একবার আপনার ইউএসএ দেখলে এগুলো তো। শুধু প্রসাধনী নয়, পোশাকের দোকানেও একই হাল। দেশীয়কে পাকিস্তানি বলে চালিয়ে দেয় লেডিস জোনকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানি তথ্য দিতে না পারায় সারাস কালেকশনকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। কি রেটে কিনেছেন তার সাপেক্ষত কাগজ নেই এবং বিক্রি করছেন অনেক রেটে, হাই রেটে। আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, সেগুলো আমরা দেখলাম যে 200% পর্যন্ত তারও বেশি লাভ করছে। এদিকে স্টান মল্লিকা মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির নেতারা দুষছেন চকবাজার সহ বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের। ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। ওনারা চকবাজার এত বড় বড় ব্যবসায়ী, ওনাদের চোখের বাইরে না, কিন্তু চকবাজার এখান থেকে বেশি দূরেও না। প্রতারণা ঠেকাতে রমজান জুড়ে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় সংশ্লিষ্টরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহকে গ্রেফতারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান। এদিকে আরসা প্রধান গ্রেফতারের ইস্যুতে মিয়ানমারের সরকারের সঙ্গে এখনও যোগাযোগ করেনি মন্ত্রণালয়। এ নিয়ে মঙ্গলবার থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। তারা যোগাযোগ করেছে। এটা তো মাত্র খবর আসলো, এখন এই নিয়ে আমার বলার মতো কোনো কিছু নাই। আসলে পুলিশকে জিজ্ঞেস করেন। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সঙ্গে ভাগাভাগি করতে একমত হয়েছে ইউএনএইচসিআর, জানালেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বুধবার বিকেলে নির্বাচন ভবনে ইউএনএইচসিআর এর সঙ্গে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। ইউএনএইচসিআর এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত তথ্য পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের তথ্য ব্যবহারে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম করা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। তো ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর এর একটি চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, যে এমওইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে ওনারাও আমাদের সম্পর্কে ডিটেলস জানতেন না, বা আমরাও ওনাদের ব্যাপারে ডিটেলস জানতেন না।
পলিটিক্যালি মোটিভেট হয়ে বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। ন্যায় বিচারের মধ্য দিয়ে সমাজ সুন্দর হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, সমাজে এখন ন্যায় বিচার ও সুশিক্ষার অভাব রয়েছে। ন্যায় প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 10 জন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ জানায়, চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ, চোরাচালান ও চাঁদাবাজি সহ আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রব্বানির সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে সংঘর্ষ বাধে। গোলাগুলিতে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই চনপাড়ারই স্থানীয় দুইটি সন্ত্রাসী গ্রুপ শামীম এবং রব্বানির গ্রুপের সদস্যদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা শুনেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। হাসিব নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। আরও 2 জন গুরুতর আহত অবস্থায় আছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। জয়পুরহাটে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ভ্যান চালক নুরুল ইসলাম তার ব্যাটারি চালিত ভ্যানে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন ভ্যান যাত্রী মোফাজ্জল হোসেন ও ইদ্রিস আলী মারা যায়। আহত হন ভ্যান চালক 2 জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।